নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো তারাপদ রায়ের লেখা ভ্রমণ কাহিনী। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক ভ্রমণ কাহিনী। নিতান্ত বুদ্ধিহীন কিংবা পাগল না হলে কি কেউ পুজোর সময় কলকাতার বাইরে যেতে চায়? অন্তত এই হাওড়া স্টেশন দিয়ে কারোর পক্ষে বেরোনো কি সম্ভব? কাউকে যদি সত্যি সত্যি কলকাতার বাইরে পুজোর সময় থাকতে হয় তাহলে তাকে আষাঢ় মাসেই রওনা হতে হবে। আর তাছাড়া অবশ্য পায়ে হেঁটে যাওয়া যায়, কিন্তু যোগেশবাবুর পক্ষে সেটা সম্ভব নয়। আর যোগেশবাবুর স্থিরই ছিল যে কোথায় যাবে। ছোট শালিকার বিশেষ অনুরোধে তাকে এই মহালহার দুঃসময়ে কলকাতা পরিত্যাগ করতে হচ্ছে। স্ট্যান্ড রোডের কাছাকাছি থেকেই অনুমান করতে পেরেছিলেন যোগেশবাবু। পাকা সোয়া 2 ঘন্টা লাগলো স্টেশন পৌঁছতে। ট্যাক্সিওয়ালা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে জানালো, অন্য দিনের তুলনায় আজ খুব তাড়াতাড়ি হলো। মেল ট্রেন কথাটার মানে এতকাল ভালো জানতেন না যোগেশবাবু। তার ধারণা ছিল এইসব গাড়িতে ডাক যায় বলে এগুলোকে মেল ট্রেন বলে। এবার বুঝলেন মেল ট্রেন মানে এই গাড়িগুলো ফিমেল ট্রেন নয়, সত্যিকারের খাঁটি মেল যাকে বলে ইংরেজিতে, সেই জোয়ান মরদ ছাড়া আর কারোর স্বার্থে নেই এই কোনাটায় উঠতে পারে। সমস্ত ট্রেনগুলো আগের থেকেই কোন জায়গা থেকে সেই সম্পূর্ণ ভর্তি হয়ে আসছে। 41 ঘন্টা লাইন দিয়ে 3:30টার ঝালমুড়ি খেয়ে জুতো হারিয়ে ছাতা ভেঙে একটা টিকিট সংগ্রহ করেছেন যোগেশবাবু। সুতরাং এত সহজে নিরুদ্যম হয়ে ফিরে যাবেন তিনি ভাবতে পারেন না। যোগেশবাবু খোঁজ করতে লাগলেন কোথায় এই ট্রেনগুলো দাঁড়ায়, সেখানে এত লোক ওঠে। কিন্তু এই প্রশ্নের সদুত্তর কে দিতে পারে? কেউ বলল বর্ধমান, কেউ বলল দুর্গাপুর, একজন বলল মোগলসরাই। বর্ধমান বা দুর্গাপুর কিংবা মোগলসরাই গিয়ে উঠতে রাজি আছেন যোগেশবাবু, কিন্তু তার সমস্যা ওইসব জায়গাতেই বা এই লোকগুলো কোন ট্রেনে গেল? উত্তর পাওয়া গেল সঙ্গে সঙ্গে। পাশে একটা কুলি দাঁড়িয়েছিল। সে আধা বাংলা আধা হিন্দি জার্মানিতে বলল, এরা সেখানে যাবে কেন? এরা তো সেখান থেকেই এলো। যোগেশবাবু অবাক হলেন। তাহলে এরা ট্রেন থেকে নামছে না কেন? এই ট্রেনটা তো আর হাওড়া স্টেশন পেরিয়ে কলকাতার মধ্যে ঢুকে যাবে না, এখানেই তো শেষ। কুলিও অবাক হলো। বা, এরা ফিরবে না? ফিরবে তাহলে এলো কেন? যোগেশবাবু এই জিজ্ঞাসা কুলি একটু বিরক্ত বোধ করল। বোধহয় সেও কারণটা জানে না। সে সোজাসুজি অন্য প্রশ্ন করল, আপনি যাবেন কিনা বলুন। যোগেশবাবু উত্তেজিত হয়ে বলল, যেতে তো চাই, কিন্তু উঠবো কি করে? প্রশ্ন শুনে কুলি যা বলল তার মর্মাহত এই যে যোগেশবাবুর সুটকেস, বেডিং, বেটের ঝুড়ি, জলের বোতল নিয়ে কুলি যেভাবে হোক গাড়ির ভেতর আগে ভাগে উঠে যাবে। উঠে যোগেশবাবুর জন্য এক পায়ে দাঁড়াবার জায়গা রাগ করবে। তারপর যোগেশবাবু উঠে নিজের স্থানে বুঝে নেবেন। কুলি নিজের হাত থেকে পিতলের চাকতি খুলে যোগেশবাবুর হাতে দিল। এই চাকতিটা রাখুন, আমাকে না পেলে কাজে লাগবে। কুলির প্রস্তাবে যোগেশবাবু রাজি না হয়ে আর কি বা উপায়? পিতলের চাকতির বিনিময়ে মালপত্র সব কুলির কাঁধে পিঠে তুলে দিয়ে যোগেশবাবু অসহায়ের মতো প্ল্যাটফর্মে প্রতীক্ষা করতে লাগলেন। দূরে হৈ হৈ রব উঠল একটু পরেই। ছাদ, জানলা, দরজা, আগাগোড়া লোকে ছাওয়া একটা গাড়ি গুটি গুটি প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসছে। জনতার উত্তাল সমুদ্রে যোগেশবাবুর কুলি ঝাঁপিয়ে পড়ল। যোগেশবাবু পরে রইলেন ভিড়ের ধাক্কায়। একটা ট্রাক না কিসের কোনায় ব্রহ্মতাদুর একটা চোট খেয়ে ভিড়িমি খেয়ে সামনে পড়ে যাচ্ছিলেন। সামনের 2000 লোক তাকে পিছনে ঠেলে দিল। এরপরে পিছনের ধাক্কা, সামনের ধাক্কা, পিছনে সামলিয়ে কয়েক মিনিট পরে যখন তিনি ধাতস্থ হলেন, আবিষ্কার করলেন তার নিজের পায়ে এখন আর কোনো জুতো নেই। তার হাতে একটা মেয়েদের স্লিপার কি করে এসে গেছে এবং মাথায় একটা বিছানা। বিছানা এবং স্লিপারটা জনসমুদ্রে ছুড়ে দিয়ে তার নির্দিষ্ট গাড়ির দিকে ধাবিত হলেন, অর্থাৎ এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন যোগেশবাবু।
বহু কষ্টে বহু জায়গায় ঘুরে এক জায়গায় এক ভদ্রমহিলার কোনোই আর একটা ভদ্রলোকের কাঁধের মধ্যবর্তী 1 স্কয়ার ইঞ্চি পরিমাপ ফাঁক দিয়ে মনে হলো যেন তার কুলিকে তিনি দেখতে পেয়েছেন। কুলিও বোধহয় দেখতে পেয়েছে তাকে। চেঁচিয়ে তারপরে হাত মুঠো ইশারা করে সে কি বোঝালো যেন। যোগেশবাবু কিছুই বুঝতে পারলেন না। বুঝতে পারলেও উপায় ছিল না। মালপত্র নিয়ে কুলি ভিতরে রইল, কিন্তু যোগেশবাবু উঠবেন কি করে? দরজায় যারা ঝুলছে তারা আসলে প্রত্যেকে বসে আছে 2জনে কিংবা 3জন করে লোকের পিঠে। এরা বসে রয়েছে পাদানিতে, আর সেই পাদানির লোকগুলো পা ধরে ঝুলে রয়েছে এক এক পায়ে 2জনে 4জন লোক। এইভাবে সিঁড়ি ভাঙা অঙ্কের মতো ছাদ পর্যন্ত উঠে গেছে জনতার ডালপালা। জানলার কোণই ও কাঁধের ফাঁকে 1 স্কয়ার ইঞ্চি জায়গা নিয়ে কুলিকে দেখেছিলেন। দরজার কোথাও সেটুকু ফাঁক পেলে যোগেশবাবু ঢুকে যাওয়ার চেষ্টা করতে কসুর করতেন না, কিন্তু তাও তো নেই। দীর্ঘ নিঃশ্বাস শব্দের মতো তীক্ষ্ণ সিটি দিয়ে মেল ট্রেন ছেড়ে দিল। একটু ছুটলেন যোগেশবাবু ট্রেনের সঙ্গে প্ল্যাটফর্মের সীমা পর্যন্ত। তারপর মালপত্র শুদ্ধ তার কুলিকে নিয়ে তার ট্রেন তাকে ফেলে ধীরে সুস্থে গড়িয়ে গেল। অত্যন্ত উত্তেজিতভাবে যোগেশবাবু এবার স্টেশনের অফিসের দিকে ছুটলেন, একটা তদবির তদারক কিছু করা যায় কিনা এই আশায়। এবার আর একটা কুলি তার পথ রোধ করে দিল। ক্যা হুয়া? যোগেশবাবু খেঁচিয়ে উঠলেন, হামারা মালপত্র লেকে কুলি চালা গিয়া। এই কুলির মুখে একটু হাসি ফুটে উঠল। কন কুলি? চাকতি হ্যাঁ? যোগেশবাবু চাকতি দেখালেন। চাকতি দেখে এবার আর গোলমেলে হিন্দি বলল না, স্পষ্ট বাংলায় কুলি বলল, 280 নাম্বার। তাহলে বীরজাবাবু এতদিনে যেতে পারলেন? প্রথমত স্পষ্ট বাংলা, তারপর এইরকম অর্থহীন উক্তি। যোগেশবাবু রীতিমতো অবাক হলেন। কে বীরজাবাবু? কুলি বলল, ওই যে যিনি চলে গেলেন, এই 280 নাম্বার। যোগেশবাবু থতমত খেলেন। কুলি মানে বিরাজবাবু মানে? কুলি যোগেশবাবুর প্রশ্নের পাশ এড়িয়ে বলল, আপনি তো চাকরি পেয়ে গেছেন, আপনি লেগে যান, আপনিও একদিন যেতে পারবেন। যোগেশবাবু অর্থহীন দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কুলি বলল, এখানে দেখছেন, আমার এখানে কেউ আসলে কুলি নই, এখানে আটকে গিয়ে কুলি হয়েছি। এই আমি তো সরকারি কাজ করি, বদলি হয়ে যেতে গিয়ে এখানে আটকে গেছি। আমার মালপত্র নিয়ে নবীনবাবু চলে গেছেন, কিন্তু বিরাজবাবু? যোগেশবাবুর তবুও বিমূঢ় ভাব একেবারে কাটেনি। বিরাজবাবু তো এই এতদিনে যেতে পারলেন, 2.5 মাস লাগলো ওর বেরোতে। আমার তো 4 সপ্তাহ হয়ে গেল, দেখি এবার যেতে পারি কিনা। কুলির মুখে আশা নিরাশার আলো ছায়া। কিন্তু আমি? যোগেশবাবু সংশয় তবু যায় না। আগে হোক পরে হোক আপনিও যেতে পারবেন। বিরাজবাবুর মতোই আর একজনের মাল নিয়ে ট্রেনে উঠবেন, যেদিন পারবেন। সে আর উঠতে পারবে না। কুলি ছাড়া আর কে উঠতে পারে? বলতে বলতে যোগেশবাবুর হাত থেকে পিতলের চাকতিটা নিয়ে কুলি যোগেশবাবুর বাহুতে শক্ত করে বেঁধে দিল। তারপর কাঁধে একটা হাত রেখে বলল, কিছু ভাববেন না, এখন কাজে লেগে যান। এইভাবেই সবাই যায়। কেউ কি আর সারা জীবন স্টেশনে পড়ে থাকে? আমি যাব, আপনিও যেতে পারবেন। 2 মাস হোক 4 মাস হোক, একদিন নিশ্চয়ই যাবেন। এই বিরাজবাবুর মতোই আর একজনের মালপত্র নিয়ে নিশ্চয়ই একদিন চলে যেতে পারবেন।